অ্যালবার্ট আইনস্টাইন, যাকে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানী বলে প্রায় সকলেই জানি। 1897 সালের 14ই মার্চ অ্যালবার্ট আইনস্টাইন জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল হেরম্যান আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের মা ভালো গান জানতেন, তাই ছোটবেলা থেকেই গান বাজনা, বিশেষ করে বেহালার প্রতি তার আলাদা আকর্ষণ ছিল। জন্মের পর থেকেই অ্যালবার্ট দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। মিউনিক, মিলান, পাডিয়া ও আরও কত জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন। তারই মাঝে তার পড়াশুনো চলতো, আর সেই সঙ্গে চলতো বেহালা বাজানো। অ্যালবার্ট আইনস্টাইনের পড়াশোনা শুরু হয় মিউনিখের স্কুলে। স্কুলে অঙ্ক ছাড়া আর কোনো কিছুই তার বিশেষ ভালো লাগতো না। প্রায় তিনি স্কুলের মাস্টারদের নানা রকম প্রশ্ন করে উত্ত্যক্ত করে তুলতেন। ছাত্রজীবনে একখানা বই অ্যালবার্টকে ভীষণ নাড়া দিয়েছিল। বইটির নাম ইউক্লিডের জ্যামিতি। অধিকাংশ ছাত্রদের কাছে এই বইটি খুব নিরস বলে মনে হতো, কিন্তু অ্যালবার্টের কাছে এই বইটি ছিল খুব সরস। খুব অল্প বয়সের মধ্যেই অ্যালবার্ট একে একে শেষ করেছিলেন ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ও অ্যানালিটিক্যাল জিওমেট্রি। কিন্তু তবুও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তিনি আরও নিত্য নতুন অঙ্ক বইয়ের সন্ধানে থাকতেন। জুরিখে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বার সময় আইনস্টাইন কলেজের ল্যাবরেটরিতে বেশিরভাগ সময়টা কাটিয়ে দিতেন। পদার্থবিদ্যায় যে সমস্ত সমস্যার কথা তার মনে আসতো, তার উত্তর তিনি খুঁজতেন ঘরে বসে হেলমহোল্টজ, কিরকফ ও হার্টসের বই পড়ে। স্নাতক হওয়ার পর 1901 সালে হঠাৎ করে আইনস্টাইন বিয়ে করে বসলেন। প্রথমে ভেবে বসেছিলেন পেশা হিসেবে গণিতের শিক্ষকতাকেই বেছে নেবেন, কিন্তু প্রথমে সেটাও তার ভাগ্যে জুটল না। অনেক কষ্টে অবশেষে সুইজারল্যান্ডের এক পেটেন্ট অফিসে তার কেরানির চাকরি হয়। ওই কাজের ফাঁকে ফাঁকেই তিনি গণিতের উপর তার গবেষণার কাজ চালিয়ে যেতে লাগলেন। অ্যালবার্ট আইনস্টাইনের গবেষণার জন্য কোনো সুন্দর গবেষণাগার ছিল না। এক টুকরো পেন্সিল, কিছু কাগজ আর রাশি রাশি গাণিতিক সংখ্যা, এই নিয়েই তিনি তাত্ত্বিক ও ফলিত বিজ্ঞানের বিপ্লব ঘটিয়ে ফেলেছিলেন। মস্তিষ্ক আর মেধাই ছিল অ্যালবার্ট আইনস্টাইনের একমাত্র গবেষণাগার। আইনস্টাইন এক জায়গায় বলেছিলেন, আমি প্রতিদিন বহুবার স্মরণ করি আমার মানসিক ও শারীরিক জীবন নির্ভর করছে বেশ কিছু জীবিত ও মৃত ব্যক্তিদের পরিশ্রমের উপর। আমি রোজ যে খাবার খেয়ে বেঁচে আছি সেই খাদ্য ফলাচ্ছে অন্য মানুষ। আমি যে ঘরে বসবাস করি সেই ঘরটিও তৈরি করে দিয়েছেন অন্য মানুষ। আমি যে পোশাক পরে থাকি সেই পোশাকও তৈরি করে দিয়েছেন একজন অন্য মানুষ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি তাও কিন্তু পেয়েছি অন্য মানুষের কাছ থেকে। তাই যতটা পরিমাণ দান আমি পেয়েছি বা এখনও পেয়ে চলেছি, ততটাই দান করার চেষ্টা আমাকে যে করে হোক করতে হবে। তার এই মহান ভাবনা তাকে একজন বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বানানোর পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1901 সালে কৌশিক আকর্ষণ বিষয়ে আইনস্টাইনের প্রথম মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়। তারপর থেকে 1905 সালে মধ্যতাপ, গণিত ও আলোকবিদ্যুৎ নিয়ে অসংখ্য প্রবন্ধ তার প্রকাশিত হতে থাকে। আইনস্টাইনের আগে বহু বিজ্ঞানীদের ধারণা ছিল যে দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ, এই তিনটি দিয়েই যে কোনো বস্তু পরিমাপ সম্ভব। দৈর্ঘ্য, প্রস্থ, বেধের মাপকাঠি তৈরি হয়েছে কোনো নিত্য ও স্থির বস্তুকে আদর্শ করে। কিন্তু আইনস্টাইন বললেন, পৃথিবীতে স্থির বস্তু বলে কিছু নেই। সমগ্র বিশ্বজগৎটাই গতিশীল। যা কিছু আমরা মাপছি তা সব কিছুই আমরা গতির পরিপ্রেক্ষিতেই মাপছি, অর্থাৎ স্পেস বা দেশ নিত্য বস্তু নয়, সেটাও সময় নির্ভর। আবার অনেক সময় দেশও নির্ভর, অর্থাৎ কোনো নক্ষত্র থেকে মাপা পৃথিবীর দিন এবং পৃথিবী থেকে মাপা পৃথিবীর দিন কখনো সমান হতে পারে না। এই যে গতি, সময় আর দেশের অবস্থিতিক পারস্পরিক সম্পর্ক, এই দুরূহ গাণিতিক বিশ্লেষণ গড়ে উঠেছে আইনস্টাইনের বিখ্যাত স্পেস টাইম ফাংশন, দৈর্ঘ্য, প্রস্থ ও বেধের প্রচলিত পরিমাপের সঙ্গে চতুর্থ পরিমাপ সময়ের অবতারণা বা ফোর্থ ডাইমেনশন। অ্যালবার্ট আইনস্টাইন অঙ্ক কষে বলেছিলেন, যে কোনো দেশে যে কোনো বস্তু থাকলেই দেশের বক্রতা ঘটে এবং দেশে উৎপন্ন এই বক্রতার ফলে আশেপাশের অন্যান্য বস্তুর গতি তখন বক্রপথে ধাবিত হয়। পৃথিবীর উপস্থিতিতে দেশে যে বক্রতার সৃষ্টি হয় তারই ফলে আপেল ফল মাটিতে পড়ে। নিউটন বলেছিলেন, মাধ্যাকর্ষণ পদার্থের
স্বাভাবিক ধর্ম ও আকর্ষণজাত। আইনস্টাইন বললেন, আমরা আকর্ষণ যাকে বলি সেটা বস্তুর ধর্ম নয়, ক্ষেত্রের ধর্ম। আইনস্টাইনের আগে পর্যন্ত পদার্থ ও শক্তি সম্বন্ধে বিজ্ঞানীদের যে ধারণা ছিল তা নাকি ছিল ভুল। আইনস্টাইন বললেন, পদার্থ আর শক্তি নাকি একই, এরা পরস্পরে রূপান্তরিত হওয়া সম্ভব। অঙ্ক কষে তিনি একটা সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো E=mc²। এই সূত্রটিকে খুবই প্রচলিত এবং খুবই লোকপ্রিয় সূত্র হিসেবেও আমরা জেনে থাকি, যেখানে শক্তি, m এর অর্থ হলো ভর ও c মানে হলো শূন্য বায়ুমণ্ডলে আলোর গতিবেগ। আইনস্টাইনের এই সূত্র অনুসারে বলা যায় যে 1 গ্রাম ওজনের কোনো বস্তুকে শক্তিতে রূপান্তরিত করতে হলে যে অপরিমিত শক্তির উদ্ভব হয় তা মানুষের একেবারে কল্পনার বাইরে। এই সূত্রকে কেন্দ্র করেই পরবর্তীকালে পারমাণবিক বোমা তৈরি করা হয়। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন প্রকাশ করলেন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদের প্রথম সূত্র। এরপর সমস্ত পৃথিবীর মানুষ চমকে গেল। এই আবিষ্কার পৃথিবীর বিজ্ঞান জগতে হইচই পড়ে গেল। অ্যালবার্ট আইনস্টাইন রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। তিনি প্রমাণ করলেন আলোর বেগই একমাত্র রাশি যা সবসময় সমান থাকে। 1914 সালে আইনস্টাইন বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। পরের বছরই প্রকাশ করলেন আপেক্ষিকতাবাদের উপর দ্বিতীয় সূত্র। তিনি প্রমাণ করলেন প্রত্যেক বস্তুর মধ্যেই তার ভরের সমানুপাতিক এক শক্তি অন্তর্নিহিত থাকে এবং এই শক্তি অন্য বস্তুকে তার দিকে আকর্ষণ করে। আসলে এই আকর্ষণের জন্যই পৃথিবীতে বক্রতার সৃষ্টি হয়। এর সাহায্যে তিনি প্রমাণ করেন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব একটি বক্ররেখা। অধ্যাপনা এবং গবেষণার সঙ্গে সঙ্গে মানবতাবাদী ওই বৈজ্ঞানিক শান্তির সপক্ষে কাজকর্ম করতে থাকেন। 1921 সালে পদার্থবিদ্যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেশের মধ্যেও আইনস্টাইনের শত্রু সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এমনকি কিছু কিছু জঙ্গি জাতীয়তাবাদী তাকে হত্যার হুমকি দেয়। অবশেষে 1930 সালে নাৎসিরা যখন জার্মানিতে দখল করে তখন স্বদেশ তার কাছে প্রায় কারাগার। এমনও শোনা যায় যে হিটলার নাকি গোপনে তাকে হত্যার নির্দেশও দিয়েছিলেন। চারিদিকে প্রতিকূলতার মধ্যেও 1933 সালে আইনস্টাইন বাধ্য হলেন নিজের জন্মভূমি ত্যাগ করে আমেরিকাতে আশ্রয় নিতে। 1940 সালে তিনি আমেরিকায় নাগরিকত্বের অধিকার পান। সেখানকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে শুরু করেন। শেষ জীবনে এই বিশ্ববিদ্যালয়েরই আচার্য হয়েছিলেন তিনি। বিজ্ঞান মানুষের কল্যাণের কাজে নিয়োজিত হোক, ধ্বংসের কাজে নয়, এই ছিল আইনস্টাইনের কথা। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহর দুটি পারমাণবিক বোমায় ধ্বংস 6 বছর আগেই 1939 সালে তিনি এক চিঠিতে এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্টকে তিনি আরও জানিয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের পর সফল পারমাণবিক বোমা যেন নষ্ট করে ফেলা হয়। খুবই দুর্ভাগ্য, রুজভেল্টের হাতে সেই চিঠি পৌঁছাবার আগেই তিনি মারা গিয়েছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট আইনস্টাইনের অনুরোধের কোনো মূল্যই দেয়নি। ফলে হিরোশিমা ও নাগাসাকির মতো দুইটি গুরুত্বপূর্ণ শহর ধ্বংস হয়ে গেল, আর সেই সঙ্গে পরবর্তী প্রজন্ম তার মাসুল গুনল। অ্যালবার্ট আইনস্টাইন বিজ্ঞানী হিসেবে নিজেকে একজন পরোক্ষভাবে দায়ী করলেন। তার মনে হয়েছিল যে বিজ্ঞান সৃষ্টি করতে পারে, ধ্বংসও করতে পারে, সে কোনো প্রতিরোধ করতে পারে না। আইনস্টাইন বলেছিলেন, আবার যদি এই পৃথিবীতে আমার জন্ম হয় তাহলে যেন আমি আর বিজ্ঞানী না হই। আমি জন্মাতে চাই কামার, কুমোর বা যুগের হয়ে, যাতে করে চিন্তার, বাক্যের ও কর্মের স্বাধীনতা থাকে, শান্তি থাকে নিজের কাজে ও মনে। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন ভীষণ শান্তিবাদী। তিনি আমাদের দেশের মহাত্মা গান্ধীকে ভীষণ শ্রদ্ধা করতেন। তিনি তাই বলতেন, আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি এই জন্য যে সমসাময়িক এক মনীষী সত্যর প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সম্পূর্ণ অহিংসাভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের কাছে নমস্য, অর্থাৎ তিনি প্রণামের যোগ্য। আইনস্টাইনের কোনো দিনই কোনো লোভ ছিল না, ছিল না কোনো অহংকার। 1952 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট চেইম ওয়াচম্যান মারা যাওয়ার পর শ্রেষ্ঠ ইহুদি হিসেবে অ্যালবার্ট আইনস্টাইনকে ওই পদটি গ্রহণ করবার জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু আইনস্টাইন সেই নিমন্ত্রণ গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, এই ভৌত পৃথিবীর বৈজ্ঞানিক তথ্যানুসন্ধান ও পর্যালোচনা করতেই আমি বেশি ভালোবাসি।
মানুষ নিয়ে কাজ করবার অভিজ্ঞতা ও কর্মক্ষমতা আমার কোনোটিই নেই। 1955 সালের 18ই এপ্রিল তার মৃত্যুর আগে পর্যন্ত বিজ্ঞানী মানবতাবাদী অ্যালবার্ট আইনস্টাইন পরমাণু বিস্ফোরণের পাপের প্রায়শ্চিত্ত করতেই যেন জীবনের শেষ 10 বছর যুদ্ধের বিরুদ্ধে আর শান্তির সপক্ষে কাজ করে গেছেন। অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারি। অবশেষে অ্যালবার্ট আইনস্টাইনকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং সম্মান জানাই।